ভাবুন তো, এমন একটা গেম যেখানে জেতার জন্য নয় বরং বেঁচে থাকার জন্য শুধু সত্যি কথা বলতে হয়। কারণ এখানে বলা প্রতিটি মিথ্যা সরাসরি মৃত্যুর শাস্তি ডেকে আনে, আর সেই মৃত্যু এতটাই ভয়ঙ্কর যে চোখের সামনে দেখলে শক্ত মনের মানুষেরও গা শিউরে উঠবে। আজ ঠিক এমনই এক রক্তাক্ত খেলায় আটকে পড়েছিল 5 জন মানুষ। জ্ঞান ফেরার পর তারা নিজেদের একটি ভয়ঙ্কর নির্জন ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পেল। প্রত্যেকের মাথায় আটকে ছিল ভারী লোহার বালতি, আর তাদের গলায় শক্ত করে বাঁধা ছিল মোটা লোহার চেন। সেই চেনের অন্য প্রান্ত যুক্ত ছিল দ্রুত গতিতে ঘুরতে থাকা বিশাল এক করাতের সঙ্গে। কেউই বুঝতে পারছিল না কেন তাদের এখানে আনা হয়েছে। ঠিক তখনই পুরো ঘরের মধ্যে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে এলো। সে বলে, নিজের অপরাধ স্বীকার করো, সত্যি কথা বললেই তোমরা মুক্তি পাবে, কিন্তু আমার নিয়ম ভাঙার চেষ্টা করলে তোমাদের মেরে ফেলা হবে। কণ্ঠস্বরটি আর কারো নয়, এই মৃত্যুর খেলার খুনির। সে একে একে 5 জনের অপরাধের কথা বলতে শুরু করলো। আসলে এই 5 জন নিজেদের জীবনে এমন কিছু অপরাধ করেছিল যার জন্য তাদের কারো মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা ছিল না, কিন্তু এবার তাদের প্রতিটি অপরাধের হিসাব দেওয়ার সময় এসে গেছে। হঠাৎ তাদের মাথায় লাগানো বালতিগুলো লাল আলো জ্বলে উঠলো। একই সঙ্গে চারপাশের করাতগুলো ঘুরতে শুরু করলো এবং তাদের গলার বাঁধা চেইনগুলো ধীরে ধীরে ছোট হতে লাগলো। তাদের শরীর করাতের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। বেঁচে থাকার জন্য তাদের হাতে ছিল মাত্র 60 সেকেন্ড। চোখের সামনে মৃত্যুকে দেখতে পেয়ে 5 জনই প্রাণপণে নিজেদের মুক্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেইনগুলোতে তাদের কোনো চেষ্টায় কাজে আসছিল না। এর মধ্যে একজন লোক তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। সে বুঝতেই পারছিল না যে প্রতিটি মুহূর্তে সে মৃত্যুর আরো কাছে চলে যাচ্ছে। সবাই যখন ধরে নিয়েছিল যে তাদের আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক তখনই অ্যানা এই গেমের আসল নিয়ম বুঝতে পারলো। সে সঙ্গে সঙ্গে নিজের কাঁপতে থাকা হাতটা ঘুরতে থাকা করাতের কাছে নিয়ে গেল। করাতটি তার হাতে আঘাত করতেই তার মাথার উপর জ্বলে থাকা লাল আলো হঠাৎ সবুজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার গলায় বাঁধা চেইনও থেমে গেল। এবার বাকি সবাই বুঝতে পারলো তাদের কি করতে হবে। তারাও নিজেদের শরীরে গভীর আঘাত করে কোনোভাবে চেইনগুলো থামিয়ে ফেললো, কিন্তু একজন মেয়ে এই কৌশলটা বুঝতে পারেনি। পরের মুহূর্তে ঘুরতে থাকা করাত তার পুরো পিঠ ছিন্ন ভিন্ন করে দিল। অন্যদিকে এতক্ষণ অজ্ঞান হয়ে থাকা লোকটিও অবশেষে জ্ঞান ফিরে পেল, কিন্তু সে এই ভয়ঙ্কর গেমটা বুঝে ওঠার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। পরের মুহূর্তে তার চেইন পুরোপুরি ছোট হয়ে গেল এবং ঘুরতে থাকা করাত তাকে নির্মম ভাবে হত্যা করলো। ঠিক তখনই বেঁচে থাকা 4 জনের গেট আপনা আপনি খুলে গেল, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই তাদের চোখ পড়লো সামনে থাকা আরো একটি ভয়ঙ্কর গেমের দিকে। তখন তারা বুঝতে পারলো আসল খেলা তো এখনো শুরুই হয়নি। অন্যদিকে এই রক্তাক্ত খেলা নিয়ে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। হঠাৎ পুলিশ একটি ব্রিজের উপর ঝুলন্ত অবস্থায় একটি লাশ খুঁজে পেল। এটি ছিল সেই দুর্ভাগা লোকটির লাশ যে কিছুক্ষণ আগেই এই খেলায় মারা গিয়েছিল। কেসটির গুরুত্ব বুঝতে পেরে তদন্তের দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ কিন্তু রাগী ইন্সপেক্টর হেলোরন এবং তার পার্টনার হান্টারকে। দুজন এক মুহূর্ত দেরি না করে লাশটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দিল। পোস্টমর্টেম রুমে ফরেনসিক ডাক্তার লোগান তার সহকারী অ্যালেনরকে সঙ্গে নিয়ে লাশটি পরীক্ষা করছিল, কিন্তু তারা যখন তার মাথা থেকে হেলমেটটি খুললো তখন দুজনেরই চোখ কপালে উঠে গেল, কারণ খুনি তাকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করেছিল। তদন্ত করতে গিয়ে তারা আরো একটি চমকে দেওয়ার মতো জিনিস খুঁজে পেল। লোগান লোকটির গলার গভীর ক্ষতের ভিতর খুব কৌশলে লুকিয়ে রাখা একটি ইউএসবি ড্রাইভার খুঁজে পেল। ইউএসবি ড্রাইভটি চালু করতেই সেই ভয়ঙ্কর খুনির কণ্ঠস্বর শোনা গেল। সে বলে, গেম আবার শুরু হয়েছে, আর যতক্ষণ না নিরাপদ মানুষের সঙ্গে করা পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে ততক্ষণ এই খেলা থামবে না। এই কণ্ঠস্বর শুনে ইন্সপেক্টর হেলোরন হতবাক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই বুঝতে পারলো এই কণ্ঠস্বর আর কারো নয়, 10 বছর আগে মারা যাওয়া সিরিয়াল কিলার জন ক্রেমারের। এই কথা শোনার পর পুরো ল্যাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ সবাই জানতো জন ক্রেমার মারা গেছে প্রায় 10 বছর আগে। তাহলে সবার মনে একটাই প্রশ্ন করতে লাগলো, 10 বছর আগে মারা যাওয়া জন ক্রেমার কি এখনো বেঁচে আছে? ইন্সপেক্টর যখন এই প্রশ্নের উত্তর খুঁজছিল ঠিক তখনই মৃত্যুর খেলা আবার শুরু হয়ে গেল। বেঁচে থাকার 4 জন এবার পৌঁছে গেল পরবর্তী গেমে। ঠিক তখনই তারা দেখতে পেল সামনে থেকে অদ্ভুত কিছু একটা তাদের দিকে এগিয়ে আসছে। জিনিসটা যত কাছে আসতে লাগলো ততই পরিষ্কার হলো এটি একটি ভয়ঙ্কর খেলনা, আর তার গলায় ঝুলছিল একটি সাদা কাগজ। সেখানে মাত্র একটি শব্দ লেখা ছিল, কনফেস, অর্থাৎ নিজের অপরাধ স্বীকার করো। শব্দটি দেখেই 4 জনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউই বুঝতে পারছিল না এবার তাদের কি করতে হবে। ঠিক তখনই খেলনাটি অদ্ভুত এক শব্দ করতে শুরু করলো, আর পরের মুহূর্তেই 4 জনের গলায় বাঁধা লোহার চেইনগুলো হঠাৎ শক্ত হয়ে গেল। তাদের প্রচন্ড জোরে নিজের দিকে টানতে শুরু করলো চেইনগুলো। ভয়ে অ্যানা দ্রুত পাশে থাকা কাঠের খুঁটিটি শক্ত করে ধরে ফেললো, কিন্তু সে তখনও জানতো না এই দ্বিতীয় গেমটি আগের গেমটার থেকে
থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এবার তাদের জীবন নির্ভর করছিল নিজেদের অপরাধ স্বীকার করার উপর। মৃত্যু যত কাছে আসতে লাগলো ততই একে একে সবার আসল চেহারা সামনে আসতে শুরু করলো। সবার আগে নিজের সাহস হারিয়ে ফেললো মিস। সে স্বীকার করলো মাত্র $600 লোভে সে এক ছেলের কাছে এমন একটি পুরনো মোটরসাইকেল বিক্রি করেছিল যার ব্রেক ঠিক মতো কাজ করতো না, আর সেই বাইক দুর্ঘটনায় ছেলেটি মারা যায়। কিন্তু অপরাধ স্বীকার করার পরেও মিস নিজের ভুল মেনে নিতে রাজি ছিল না। তার দাবি ছিল দুর্ঘটনার জন্য সে দায়ী নয়, বরং বাইকটি যে ছেলে দ্রুত গতিতে চালাচ্ছিল দোষটা তারই। আর এটাই ছিল এই গেমের সবচেয়ে ভয়ঙ্কর দিক। গেমটি মানুষকে সত্যি কথা বলতে বাধ্য করতো ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষ এমন সত্যিই বলতো যেটা দিয়ে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। মিস তার অপরাধ স্বীকার করতেই মেশিনটি হঠাৎ থেমে গেল, কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই হঠাৎ তাদের নজর গেল উপরে থাকা একটি জালের দিকে। দৃশ্যটা দেখেই চারজনের মুখের রং উড়ে গেল, কারণ তারা বুঝে গিয়েছিল এবার কি হতে যাচ্ছে। হঠাৎ তাদের সামনে 3টি ইনজেকশন এসে হাজির হয়। সত্যিটা জানার জন্য মিস খেলনাটির মধ্যে থাকা টেপ রেকর্ডারটি চালু করলো। আবারও সেই খুনির কণ্ঠস্বর শোনা গেল। এবার সে তাদের আরো একটি অপরাধের কথা জানালো। সে বলল এই 4 জনের মধ্যে একজন এক মহিলার পার্স চুরি করেছিল, কিন্তু এটা কোনো সাধারণ চুরি ছিল না, কারণ সেই পার্সের ভিতর ছিল মহিলাটির অ্যাজমার ইনহেলার। আর ঠিক সেই সময় তার ইনহেলারটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ইনহেলার না পাওয়ার সেই মহিলা শ্বাসকষ্টে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ব্যক্তি তার পার্স চুরি করেছিল সে ওই মহিলাকে মৃত্যুর সঙ্গে লড়তে দেখেও তাকে সাহায্য না করে ইনহেলার সহ সেখান থেকে পালিয়ে যায়। আর এবার সেই অপরাধের হিসাব দেওয়ার সময় এসে গেছে। খুনি জানালো তাদের সামনে থাকা 3টি ইনজেকশনের মধ্যে 2টিতে রয়েছে ভয়ঙ্কর অ্যাসিড আর মাত্র 1টিতে রয়েছে আসল ঔষধ। যদি তারা সঠিক ইনজেকশনটি আসল অপরাধের শরীরে দিতে পারে তাহলে 4 জনের জীবনই বেঁচে যাবে। কিন্তু সামান্য ভুল হলেই পরের মুহূর্তে 4 জনকেই সেখানে মারা যেতে হবে। এই কথা শুনে 4 জনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তারা জানতো না কোন ইনজেকশনে আসল ঔষধ রয়েছে, আর তার থেকেও বড় কথা তাদের মধ্যে আসল অপরাধীই বা কে। ঠিক তখনই সবার চোখ গিয়ে থামলো কার্লিল ফ্যাকাশে হয়ে যাওয়ার মুখের দিকে। সেই মুহূর্তেই তারা বুঝতে পারলো খুনি আসলে কার্লির দিকেই ইঙ্গিত করছে। রায়ান সঙ্গে সঙ্গে 3টি ইনজেকশন তুলে নিল এবং কার্লিকে বলল এগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে। কিন্তু মৃত্যুকে এতটা কাছে দেখে কার্লি পুরোপুরি ভেঙে পড়েছিল। তার ভয় ছিল যদি সে ভুল ইনজেকশন বেছে নেয় তাহলে শুধু তার নয় সবার জীবনই শেষ হয়ে যাবে। তাই সে বারবার পিছিয়ে যেতে লাগলো এবং কোনো ইনজেকশনই বেছে নিতে সরাসরি অস্বীকার করলো। রায়ান বারবার তাকে সাহস করে একটি ইনজেকশন বেছে নিতে বলছিল, কিন্তু ঠিক তখনই আবার লোহার চেনগুলো শক্ত হতে শুরু করলো। চোখের পলকে 4 জনের মাটি থেকে উপরে উঠে গেল এবং বাতাসে ঝুলতে লাগলো, ফলে তাদের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সবকিছু দেখে মনে হচ্ছিল এবার 4 জনই একসঙ্গে মারা যাবে। ঠিক সেই মুহূর্তে রায়ান এমন একটি সিদ্ধান্ত নিল যেটা ছিল ভয়ঙ্কর, কিন্তু তার মতে এটাই ছিল একমাত্র উপায়। শেষ মুহূর্তে সে 3টি ইনজেকশনই সমস্ত শক্তি দিয়ে কার্লির গলায় ঢুকিয়ে দিল। কার্লি ধীরে ধীরে মুখ ঘোরাতেই সবাই দেখলো তার গলায় 3টি ইনজেকশনই ঢুকে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঔষধের প্রভাব শুরু হলো। অ্যাসিডের রাসায়নিক প্রতিক্রিয়ায় তার শরীরের ভিতরে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। তার চোখ, নাক এবং মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই কার্লি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। কিন্তু এই মৃত্যুর খেলা এখানেই শেষ হলো না। রায়ানের মনে হলো খুনি ইচ্ছা করেই তাদের বিভ্রান্ত করছে। তার ধারণা ছিল যে দরজায় নো এক্সিট লেখা রয়েছে আসলে সেটাই বাইরে বের হওয়ার পথ। রায়ানের পুরোপুরি বিশ্বাস ছিল খুনি ইচ্ছা করেই দরজাটিতে নো এক্সিট লিখে দিয়েছে যাতে কেউ সেটার দিকে যাওয়ার সাহস না করে। এই কথা ভেবে রায়ান আবারও নিজের বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করে। সে সিদ্ধান্ত নেয় দরজার তালা ভেঙে সে বাইরে বেরিয়ে যাবে। এটা থেকে অ্যানা আর মিস সঙ্গে সঙ্গে তাকে থামানোর চেষ্টা করে। তাদের মনে হচ্ছিল এটাও হয়তো খুনির পাতা আরেকটি ফাঁদ, কিন্তু রায়ান একটাও কথা শুনলো না। সে ফাওড়া তুলে তালার উপর আঘাত করতে যাবে, ঠিক তখনই হঠাৎ একটি ভয়ঙ্কর ফাঁদ সক্রিয় হয়ে গেল। পরের মুহূর্তে রায়ানের একটি পা স্টিলের তারের মধ্যে শক্তভাবে আটকে গেল। সে যতই নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল তারটি তত দ্রুত তার পা চেপে ধরছিল। ব্যথায় রায়ান জোরে জোরে চিৎকার করতে লাগে। মিস তার কষ্ট আর সহ্য করতে পারলো না। সে সঙ্গে সঙ্গে ফাওড়া তুলে ফাঁদের উপর জোরে আঘাত করলো। কাট সরতেই তারা সেখানে আরেকটি টেপ রেকর্ডার দেখতে পেল, কিন্তু এবার সেটি বের করা এত সহজ ছিল না, কারণ চারপাশে স্টিলের তার দিয়ে পুরো জায়গাটা ফাঁদের মতো করে সাজানো ছিল। মিস পাশ থেকে একটি গার্ডেন রেক নিয়ে খুব সাবধানে সেটি তারের ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিল। সে টেপ রেকর্ডারটি নিজের দিকে টেনে আনতে যাচ্ছিল, ঠিক তখন রেকটি তারের সঙ্গে লেগে গেল। পরের মুহূর্তেই পুরোপুরি
উল্টো দিকে প্রচন্ড গতিতে করতে শুরু করে। এক ঝটকায় র্যাকটি ভেঙে গেল এবং রায়ানের পায়ে থাকা তার আরো শক্ত হয়ে গেল। ব্যথায় রায়ান আবারও চিৎকার করতে লাগলো। এটা থেকে মিস নিজের জীবনের পরোয়া না করে সরাসরি হাতটা ফাঁদের ভিতরে ঢুকিয়ে দেয়। অনেক সাবধানে সে শেষ পর্যন্ত টেপ রেকর্ডারটি বের করে আনতে সক্ষম হয়। টেপটি চালু করতেই আবার সেই খুনির কণ্ঠস্বর। খুনি রায়ানকে ব্যঙ্গ করে বলল, সে সব সময় সহজ রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে, আর আজ সেই সহজ রাস্তা খুঁজতে গিয়েই তার পা কেটে যাওয়া অবস্থা হয়েছে। এরপর খুনি রায়ানকে বাঁচার একটি উপায়ও বলে দিল। সে বলল, যদি রায়ান সত্যি মুক্তি পেতে চায় তাহলে তার পায়ের পাশে থাকা লিভারটি টেনে দিতে হবে। কিন্তু রায়ান বুঝতেই পারছিল না এখানে মুক্তি বলতে খুনি আসলে কি বোঝাচ্ছে। এদিকে অ্যানা আর মিস বাইরে বের হওয়ার অন্য কোনো পথ খুঁজতে খুঁজতে একটি ছোট বন্ধ ঘরে পৌঁছে গেল। কিন্তু তারা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। এখন দুজনেই সেই ছোট্ট ঘরের মধ্যে আটকে পড়েছে। ঠিক তখনই সামনে থাকা একটি স্ক্রিন হঠাৎ চালু হয়ে গেল। পরের মুহূর্তে সে ভয়ঙ্কর খেলনাটিকে স্ক্রিনে দেখা গেল। সে বলল, এবার শুরু হতে যাচ্ছে আমাদের গেমের সবচেয়ে ভয়ঙ্কর পর্ব। এবার তোমাদের বেঁচে থাকার কোনো পথ নেই, তবে একজন মানুষ চাইলে তোমাদের জীবন বাঁচাতে পারে, আর সে হলো রায়ান। রায়ান যদি তার পাশের লিভারটি টেনে দেয় তাহলে তোমরা দুজনেই বেঁচে যাবে। এই কথা বলেই স্ক্রিনটি বন্ধ হয়ে যায়। আর ঠিক তখন উপরের দিক থেকে দ্রুত শস্য পড়তে শুরু করে। শুরুতে অ্যানা আর মিস বুঝতেই পারছিল না এতে বিপদটা কোথায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে শস্যের স্তর দ্রুত বাড়তে বাড়তে তাদের মাথা পর্যন্ত পৌঁছে যায়। এখন তারা ধীরে ধীরে সেই শস্যের মধ্যে ডুবে যেতে লাগলো। অ্যানা আতঙ্কে চিৎকার করে রায়ানকে লিভারটি টেনে দিতে বলে, কিন্তু রায়ান তখনও সাহস করে উঠতে পারছিল না। তার ভয় হচ্ছিল লিভার টানলেই হয়তো তার নিজের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। এদিকে অ্যানা আর মিসের বিপদ ক্রমেই বাড়তে লাগে। ঠিক তখন এই উপরে মেশিনটি সক্রিয় হয়ে যায়। হঠাৎ একের পর এক ধারালো অস্ত্র তাদের দিকে ছুটে আসতে শুরু করে। একটি বড় ছুরি সরাসরি মিসের কাঁধে গিয়ে ঢুকে গেল, আর বেশ কয়েকটি ধারালো পেরেক অ্যানার গায়ে গেঁথে গেল। ব্যথায় কাতর হয়ে দুজনেই বারবার রায়ানের কাছে নিজেদের জীবন বাঁচানোর জন্য অনুরোধ করতে লাগলো। আসলে পুরো গেমটাই তৈরি করা হয়েছিল রায়ানের পরীক্ষা নেওয়ার জন্য, কারণ কিছুক্ষণ আগেই নিজের জীবন বাঁচানোর জন্য সে কোনো চিন্তা না করেই কাল্লিকে বলি দিয়েছিল। কিন্তু এবার পালা ছিল রায়ানের। এবার নিজের জীবন ঝুঁকিতে ফেলে অন্য দুজনকে বাঁচাতে হবে তাকে। শেষ পর্যন্ত অ্যানা আর মিসের যন্ত্রণায় ভরা চিৎকার রায়ানকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে লিভারটি টেনে দিল। শেষ পর্যন্ত নিজের একটি পা বিসর্জন দিয়ে সে তার দুই সঙ্গীর জীবন বাঁচিয়ে দেয়। অন্যদিকে পুলিশ তখনও এই রহস্যময় হত্যাকাণ্ডের কোনো সমাধান খুঁজে পায়নি। এর মধ্যে তারা কার্লির লাশও উদ্ধার করে। তদন্তের সময় পুলিশ দুইটি লাশের নখের ভিতরে কিছু রক্তের নমুনা খুঁজে পেল। মামলাটি অত্যন্ত গুরুতর হওয়ায় নমুনাগুলোর সঙ্গে সঙ্গে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হলো। কিন্তু রিপোর্ট সামনে আসতেই পুরো পুলিশ বিভাগ আতঙ্কে ছড়িয়ে পড়ে, কারণ সেই ডিএনএ মাত্র একজন মানুষের সঙ্গেই মিলেছে, জন ক্রেমার। এতে ইন্সপেক্টর হেলোরনের সন্দেহ আরো গভীর হয়ে যায়। তার মনে হতে লাগলো খুনি হয়তো তাদের আশেপাশেই রয়েছে। সবচেয়ে বেশি সন্দেহ হলো ফরেনসিক ল্যাবে কাজ করা এলেনরের উপর, কারণ সে জন ক্রেমারের তৈরি ট্র্যাপগুলোর প্রতি অস্বাভাবিকভাবে আগ্রহী ছিল। তাই ইন্সপেক্টর তাকে কিছু না জানিয়ে তার উপর নজরদারি শুরু করলো। তদন্ত করতে গিয়ে পুলিশ এলেনরের একটি গোপন ওয়ার্কশপের সন্ধান পেল। সেখানে জন ক্রেমারের বিখ্যাত অনেক ট্র্যাপের হুবহু কপি তৈরি করা হয়েছিল। এটা দেখে ইন্সপেক্টর সন্দেহ আরো বেড়ে যায়। এবার তার প্রায় নিশ্চিত হয়ে গেল যে নতুন এই খুনির সঙ্গে এলেনরের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই রয়েছে। এদিকে গোডাউনে বেঁচে থাকা তিনজন আপাতত নিরাপদ ছিল। অ্যানা যখন রায়ানের পায়ের ক্ষত ব্যান্ডেজ করছিল তখন হঠাৎ মিসের চোখ পড়ল একটি ট্রাক্টরের বনেটের নিচে রাখা টেপ রেকর্ডারের দিকে। সে দেরি না করে টেপটি চালু করে, আর সঙ্গে সঙ্গে আর একটি ভয়ঙ্কর ফাঁদ সক্রিয় হয়ে গেল। পরের মুহূর্তে দড়ি মিসকে উল্টো করে বাতাসে ঝুলিয়ে দেয়। এরপর টেপ রেকর্ডারে তার অপরাধের আসল সত্য প্রকাশ পেতে শুরু করে। খুনি জানান মিস তার অপরাধের মাত্র অর্ধেক সত্য স্বীকার করেছিল। সে যে মোটরসাইকেলটি সেই ছেলেটির কাছে বিক্রি করেছিল সেটির শুধু একটি নয়, দুটো ব্রেকই পুরোপুরি নষ্ট ছিল। কিন্তু বেশি টাকা পাওয়ার লোভে মিস ইচ্ছা করেই এই সত্যটা লুকিয়ে রেখেছিল, আর তার সেই প্রতারণার কারণে ছেলেটি ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যায়। কিন্তু এরপর যে সত্যটা সামনে এলো সেটা ছিল আরো ভয়ঙ্কর। যে ছেলেটি এই খারাপ বাইকের কারণে মারা গিয়েছিল সে আর কেউ নয়, এই খুনের নিজের ভাতিজা। সত্যিটা জানার পর মিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। যে মোটরসাইকেল তার ভাতিজার জীবন কেড়ে নিয়েছিল, খুনি সেই বাইকের ইঞ্জিনকেই একটি প্রাণঘাতী শ্রেডার মেশিনে পরিণত করেছিল। আর এবার মিসের মৃত্যুও হতে যাচ্ছিল ঠিক ততটাই নির্মম। তবে খুনি এবারও তাকে
বাঁচার শেষ একটি সুযোগ দেয়। সে জানালো মিসকে সঠিক সময়ে শ্রেডার মেশিনের ভিতরে থাকা ব্রেক লিভারটি ধরতে হবে। যদি সে সেটা করতে পারে তাহলে মেশিন সঙ্গে সঙ্গে থেমে যাবে এবং তার জীবন বেঁচে যাবে। কিন্তু এত দ্রুত গতিতে ঘুরতে থাকা মেশিনের মধ্যে সেই লিভার ধরে ফেলা প্রায় অসম্ভব ছিল। এটা দেখে অ্যানা আর চুপ থাকতে পারলো না। সে সঙ্গে সঙ্গে পাশে পড়ে থাকা একটি লোহার রড তুলে নিয়ে মোটরসাইকেলের চাকায় ঢুকিয়ে দিল। কয়েক সেকেন্ডের জন্য মেশিনটি সত্যিই থেমে যায়। এটা দেখে অ্যানার মনে হলো হয়তো এবার মিস বেঁচে যাবে, কিন্তু পরের মুহূর্তে রডটি ভেঙে গেল আর মেশিনটি আগের থেকেও অনেক বেশি গতিতে ঘুরতে শুরু করলো। এবার মিসের বাঁচার আর কোনো সুযোগই রইল না। কয়েক সেকেন্ডের মধ্যেই শ্রেডার মেশিনটি তাকে নির্মমভাবে টুকরো টুকরো করে ফেললো। এদিকে শহরের মানুষের মধ্যে বাড়তে থাকা আতঙ্ক আর গুজব থামাতে পুলিশ জন ক্রেমারের কবর খুঁড়ে তার লাশ বের করার সিদ্ধান্ত নেয়। তারা সবাইকে প্রমাণ করে দিতে চেয়েছিল যে জন ক্রেমার সত্যিই মারা গেছে, কিন্তু কফিনের ঢাকনা খোলার পর সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। কারণ কফিনের ভিতরে জন ক্রেমারের কঙ্কাল তো ছিলই না, বরং সেখানে পড়েছিল এক ছোটখাটো অপরাধের লাশ, যাকে এর আগে সিনিয়র ইন্সপেক্টর গ্রেপ্তার করেছিলেন। এরপর পুরো রহস্যটা আরো জটিল হয়ে গেল, কারণ যে মানুষটি 10 বছর আগে মারা গেছে তার ডিএনএ এখনো অপরাধ স্থল থেকে পাওয়া যাচ্ছে। পুরো গেম চলছে তার কণ্ঠস্বর দিয়ে, আর তার কফিনের ভিতরে রয়েছে অন্য একজনের লাশ। কোনো তথ্যই আর একে অপরের সঙ্গে মিলছিল না। এটা দেখে সিনিয়র ইন্সপেক্টরের দৃঢ় বিশ্বাস হলো এই পুরো ঘটনা একজন মানুষের কাজ হতে পারে না। তার ধারণা হলো কোনো একটি গ্যাং জন ক্রিমারের নাম ব্যবহার করে তার এই মৃত্যুর খেলা চালাচ্ছে। আর তার সন্দেহ গিয়ে পড়লো ডাক্তার লোগান এবং এলেনরের উপর। তার বিশ্বাস ছিল এই পুরো খেলার পিছনে তাদেরই হাত রয়েছে। তাই আর দেরি না করে সে পুরো পুলিশ বাহিনী নিয়ে এলেনরের গোপন ওয়ার্কশপে অভিযান চালালো। সেখানে পৌঁছেই পুলিশ প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখন এই সিনিয়র ইন্সপেক্টরের চোখ পড়লো একটি গোপন দরজার পাশে থাকা একটি বাল্বের দিকে। সে কাছে গিয়ে সুইচটি অন করতে হঠাৎ দরজাটি খুলে গেল। কিন্তু তার পরের দৃশ্য আরো ভয়ঙ্কর ছিল, কারণ কিছুক্ষণ আগে যে লাশটি নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেটি আর কারো নয়, মিসের লাশ। তবে এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো মৃত্যুর এই খেলা তখনও শেষ হয়নি, কারণ অ্যানা এবং রায়ান এখনো বেঁচে ছিল। অ্যানা বুঝতে পারলো এখান থেকে বের হতে হলে তাকে কিছু একটা করতে হবে, তাই সে ফাওড়া তুলে দরজা ভাঙার চেষ্টা শুরু করলো। অনেক কষ্ট করার পর অবশেষে দরজাটি একটু খুলে গেল। অ্যানা ভেবেছিল শেষ পর্যন্ত সে এই মৃত্যুর খেলা থেকে বেরিয়ে যেতে পেরেছে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে শুকুরের মুখোশ পরা এক ব্যক্তি তার উপর হামলা করে। অ্যানার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখলো সে আর রায়ান দুজনেই লোহার চেইনে বাঁধা অবস্থায় পড়ে আছে। আর তাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে দুজনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ সে আর কেউ নয়, 10 বছর আগে মারা যাওয়া জন ক্রেমার। এক মুহূর্তের জন্য মনে হলো সময় যেন থেমে গেছে। 10 বছর আগে মারা যাওয়া একজন মানুষ কিভাবে আবার তাদের সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে আছে, এটা কারো পক্ষেই বিশ্বাস করা সম্ভব ছিল না। কিন্তু পরের মুহূর্তেই জন ক্রেমার তাদের একে একে অপরাধের কথা বলতে শুরু করলো। সে বলে স্কুলে পড়ার সময় রায়ান মদ্যপান অবস্থায় গাড়ি চালিয়েছিল, এর ফলে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এবং তার এক বন্ধু মারা যায়। কিন্তু রায়ান অত্যন্ত চালাকি করে নিজের পুরো দোষ সেই মৃত ড্রাইভারের উপর চাপিয়ে দিয়েছিল। অন্যদিকে অ্যানার অপরাধ ছিল আরো ভয়ঙ্কর। নিজের ছোট মেয়ের একটানা কান্নায় বিরক্ত হয়ে সে বালিশ দিয়ে নিজের মেয়ের মুখ চেপে ধরে তাকে হত্যা করেছিল। এরপর সেই শিশুটির মৃত্যুর পুরো দোষ নিজের স্বামীর উপর চাপিয়ে দেয়। অপরাধ বোধে ভেঙে পড়ে তার স্বামী শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কিন্তু এবার দুজনেরই নিজেদের অপরাধের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। প্রতিবারের মতো এবারও জন ক্রেমার তাদের হত্যা করার আগে শেষ একটি সুযোগ দেয়। সে নিজের শটগানটি তুলে নিল, এরপর পকেট থেকে একটি গুলি বের করে দেখিয়ে বলল, এই গুলিটাই তোমাদের স্বাধীনতার চাবি। এরপরও সে গুলিটি বন্দুকের মধ্যে লোড করলো। কোনো কথা না বলে দরজাটি লক করে সেখান থেকে চলে গেল। অ্যানা আর রায়ানের মনে হলো জন ক্রেমারের ইচ্ছা করেই এমন ব্যবস্থা করেছে যাতে তাদের একজনকে অন্যজনকে হত্যা করতে হয়, কারণ শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই হয়তো এই মৃত্যুর খেলা থেকে বেরিয়ে যেতে পারবে। এই উপলব্ধি হতেই ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। অ্যানা এক মুহূর্ত দেরি করলো না। সে দৌড়ে গিয়ে শটগানটি তুলে নিল এবং সরাসরি রায়ানের দিকে তাকালো। মৃত্যুর ভয় তার চিন্তা করার ক্ষমতাই কেড়ে নিয়েছিল। রায়ান বারবার তাকে বোঝানোর চেষ্টা করলো এটাও হয়তো খুনির গেমেরই একটা অংশ, কিন্তু অ্যানা নিশ্চিত ছিল রায়ানকে হত্যা করলেই সে বেঁচে বের হতে পারবে। তাই সে আর দেরি না করে ট্রিগার টিপে দিল। কিন্তু এখানেই ঘটলো আসল টুইস্ট। শটগানটি নকশায় এমন ভাবে তৈরি করা হয়েছিল যে গুলির সামনে না গিয়ে উল্টো ঘুরে সরাসরি অ্যানার দিকেই ছুটে আসবে। আর ঠিক সেটাই হলো। গুলিটি অ্যানার শরীরের আঘাত করলো এবং সে সেখানেই মারা গেল। রায়ান প্রাণে বেঁচে গেল ঠিকই, কিন্তু এরপর সে জানতে পারলো পুরো সিনেমার সবচেয়ে দুর্ভাগা মানুষ
মানুষ সম্ভবত সে, কারণ যে গুলিটি অ্যানা নিজের দিকে টেনে নিয়েছিল সেই গুলির ভিতরে লুকিয়েছিল তার হাত করার চাবি। গুলিটা বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই দুই টুকরো হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে রায়ানের মনে পড়লো জন ক্রেমারের সেই কথা, এটাই তোমার স্বাধীনতার চাবি। এবার রায়ান বুঝতে পারলো সে কত বড় ভুল করে ফেলেছে। অন্যদিকে অবশেষে এলেনর সেই ফার্ম হাউসটির সন্ধান পেয়ে যায় যেখানে পুরো মৃত্যুর খেলাটি সাজানো ছিল। তাই সে লোগানকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে গেল। তাদের উদ্দেশ্য ছিল সবার আগে এই রহস্য সমাধান করে নিজেদের হিরো বানানো, কিন্তু তারা একদমই জানতো না যে সিনিয়র ইন্সপেক্টর চুপি চুপি তাদের অনুসরণ করছে। কিছুক্ষণের মধ্যেই তিনজন মুখোমুখি হয়ে যায়, আর ঠিক সেই জায়গাতেই এই রক্তাক্ত খেলার শেষ সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু ইন্সপেক্টর তখনও বিশ্বাস করছিল লোগান আর এলেনর আসল খুনি। তাই সে কোনো সময় নষ্ট না করে দুজনের দিকে বন্দুক তাক করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে যে কোনো মুহূর্তে গুলি চলতে পারত। লোগান সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইন্সপেক্টর এক আঘাতেই তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে এলেনরের পিছনে ছুটতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে এক রহস্যময় ব্যক্তি এসে ইন্সপেক্টরের উপর হামলা করলো। এক আঘাতে সেও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর লোগান এবং ইন্সপেক্টর দুজনেই জ্ঞান ফিরলো, কিন্তু তারা নিজেদের সম্পূর্ণ নতুন একটি জায়গায় দেখতে পায়। তাদের গলায় বাঁধা ছিল অত্যাধুনিক লেজার কলার। ঠিক তখনই আবার সেই পরিস্থিতি কণ্ঠস্বর ভেসে এলো। জন ক্রেমার ঘোষণা করলো, এটাই এই খেলার শেষ রাউন্ড, আর বেঁচে থাকবে সেই ব্যক্তি যে নিজের অপরাধ স্বীকার করবে। কথাটা শুনেই হেলেরন এক মুহূর্ত দেরি না করে লোগানের জন্য থাকা বোতামটি চাপ দিল। সে প্রথমেই লোগানকে তার অপরাধ স্বীকার করাতে চেয়েছিল। পরের মুহূর্তে লোগানের গলায় থাকা কলারটি সক্রিয় হয়ে গেল। তার ভিতর থেকে একের পর এক ধারালো লেজার ব্লেড ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। মৃত্যুকে এত কাছে দেখে লোগান পুরোপুরি ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত সে নিজের অপরাধ স্বীকার করলো। সে জানালো বহু বছর আগে হাসপাতালে ইন্টার্নশিপ করার সময় ভুল করে সে জন ক্রেমারের এক্স-রে রিপোর্ট অন্য একজন রোগীর রিপোর্টের সঙ্গে বদলে ফেলেছিল, আর সেই ভুলের কারণেই জনের ক্যান্সার সময় মতো ধরা পড়েনি। ফলে তার চিকিৎসা দেরিতে শুরু হয় এবং ধীরে ধীরে তার রোগ আরো ভয়ঙ্কর আকার ধারণ করে। কিন্তু লোগান অপরাধ স্বীকার করার পরও বিপদ কাটলো না। হঠাৎ তার গলায় থাকা লেজার কলারটি সক্রিয় হয়ে যায়, আর চোখের পলকে তার গলা কেটে গেল। এবার পালা ছিল সিনিয়র ইন্সপেক্টরের। সে ট্রাপে আটকে যেতেই তার উপর থাকা লেজার সিস্টেম সক্রিয় হয়ে গেল। একটি শক্তিশালী লেজার বিম ধীরে ধীরে ছাদ কেটে তার দিকে এগিয়ে আসতে লাগলো। চোখের সামনে মৃত্যু দেখতে পেয়ে ইন্সপেক্টর ভয়ে কাঁপতে শুরু করে। সে দ্রুত একে একে নিজের সব অপরাধ স্বীকার করতে শুরু করে। অপরাধ স্বীকার করার সঙ্গে সঙ্গে লেজার সিস্টেম বন্ধ হয়ে যায়। এটা থেকে ইন্সপেক্টর মনে হলো সে বুঝি এই গেম জিতে গেছে, কিন্তু আসল টুইস্ট তখনও বাকি। কারণ যাকে সবাই মৃত ভেবেছিল সেই লোগান হঠাৎ রক্তের মধ্যে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তখন এই আসল সত্যিটা সামনে এলো। লোগানের গলায় লাগানো লেজার কলারটি আসলে নকল ছিল। তার ভিতরে ছিল শুধু নকল রক্তে ভরা একটি ব্লাড প্যাক। অর্থাৎ লোগানের মৃত্যুর পুরো ঘটনাই ছিল একটা নাটক, আর এই পুরো নাটকটি করা হয়েছিল শুধু ইন্সপেক্টরকে তার নিজের অপরাধ স্বীকার করানোর জন্য। এরপর লোগান এমন এক সত্য প্রকাশ করলো যা পুরো গল্পটাই উল্টে দিল। আসলে এতক্ষণ যে গোডাউনের মৃত্যুর খেলা আমরা দেখছিলাম সেটি বর্তমান সময়ে ঘটছিল না। লোগান তার পাশের একটি দরজা খুলে দিল। দরজার ওপাশে পড়েছিল রায়ান এবং অ্যানার লাশ, কিন্তু সেই লাশ আর লাশের মতো ছিল না। অনেক বছর আগে মারা যাওয়ার তাদের শরীর পচে গিয়ে এখন শুধু কঙ্কালে পরিণত হয়েছে। আর এখানেই প্রকাশ পেল পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য। আমরা এতক্ষণ যে 5 জন মানুষের মৃত্যু খেলা দেখছিলাম সেটি আসলে 10 বছর আগে ঘটেছিল, আর সেই গেমটি নিজে ডিজাইন করেছিল জন ক্রেমার। এটাই ছিল তার মৃত্যুর আগে খেলার শেষ গেম। পরিচালক সমান্তরাল সময়ের ঘটনাগুলো এমন ভাবে দেখিয়েছিল যে পুরো সিনেমা জুড়ে দর্শকও বিভ্রান্ত হয়েছিল। কিন্তু এবার লোগান নিজের আসল পরিচয় প্রকাশ করে। সে আসলে সেই লোকটি ছিল যে প্রথম গেমের শুরুতে অজ্ঞান হয়ে পড়েছিল। সেই সময়ের শেষ পর্যন্ত জন ক্রেমার তার জীবন বাঁচিয়ে দিয়েছিল, কারণ জনের ধারণা ছিল লোগানের ভুলটি ইচ্ছাকৃত ছিল না। তাই সে মনে করেছিল লোগান মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য নয়। সেই দিন থেকেই লোগান হয়ে যায় জন ক্রেমারের প্রথম ছাত্র। এরপর দুজন একসঙ্গে অনেক ভয়ঙ্কর ট্র্যাপ তৈরি করেছিল, কিন্তু 10 বছর পর লোগান নিজেই একটি নতুন মৃত্যুর খেলা সাজালো। কারণ সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিল। তার স্ত্রীকে হত্যা করেছিল এমন একজন অপরাধী যাকে একসময় হেলেরন বাঁচিয়েছিল। এই কারণেই
লোগান 3জন অপরাধীকে বেছে নিয়ে পুরো মৃত্যুর খেলাটি সাজিয়েছিল। সে 10 বছর আগে জন ক্রেমারের যে গেমটি খেলেছিল সেটাকেই প্রায় হুবহু আবার তৈরি করেছিল। কফিনের ভিতরে থাকা লাশ থেকে শুরু করে এলেনরকে নিজের পরিকল্পনার একটি মোহরা হিসেবে ব্যবহার করা, সবকিছুই ছিল লোগানের নিখুঁত পরিকল্পনার অংশ। এবার পুরো সত্য ইন্সপেক্টরের সামনে পরিষ্কার হয়ে গেল, আর এবার সময় এসে গেছে তার নিজের অপরাধের মূল্য দেওয়ার। লোগান কোনো দেরি না করে শেষ সুইচটি চাপ দিল। পরের মুহূর্তেই পুরো ট্রাপ সক্রিয় হয়ে গেল। হেলেরন কিছু বুঝে ওঠার আগেই ভয়ঙ্কর মেশিনটি তার মাথাকে নির্মমভাবে ছিন্ন ভিন্ন করে দিল। চারপাশে রক্ত ছড়িয়ে পড়ল, আর তার সঙ্গেই শেষ হয়ে গেল এই ভয়ঙ্কর মৃত্যুর খেলা। এভাবেই জিগসাও নামের এই ভয়ঙ্কর এবং রহস্যময় গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।